প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো সেটি হচ্ছে এই ঈদে স্বাস্থ্য সুরক্ষা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার রোশনি জাহান 1961 সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ এর রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। ধন্যবাদ। ঈদ তো চলেই আসলো, তো এই জন্য আমরা আজকে একটু ঈদের সময় কিভাবে আমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখতে পারি এবং সুস্থ শরীরে ঈদ উদযাপন করতে পারি সেটি নিয়ে একটু কথা বলবো। একটু জানতে চাইবো প্রথমেই যে আসলে যারা সিস্টেমিক ডিজিজে যারা আক্রান্ত তাদের বিষয়ে আমি একটু কথা বলি, বিশেষ করে যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন কিংবা ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ, এই জাতীয় সমস্যা যাদের আছে এই ঈদে তাদের আসলে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? ধন্যবাদ। এটি একটি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত জরুরি একটি বিষয়, যেটা আমাদের সবারই মনে রাখতে হবে। এবং এটা যদি আমরা মাথায় না রাখি, স্মরণ না রাখি এবং সেই মতো কাজ না করি, তাহলে কিন্তু আমাদের ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবে। অবশ্যই। সো এই ব্যাপারে আমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে, 1 নম্বর, আমাদের একটা পরিমিত বোধ থাকতে হবে। স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে হবে। সেজন্য কিছু কিছু জিনিস মনে রাখতে হবে যে আমরা যেটা পেলাম সেটাই খেয়ে ফেলবো, বা অনেক মজার মজার জিনিস আমরা সেখানে আমাদেরকে সংযত হতে হবে। সব থেকে বড় জিনিস হচ্ছে সংযত হওয়া, এটা একটা বড় জিনিস। এবং আপনি যেটি বলছেন যে পরিমিতি বোধ, সেটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কারণ যেহেতু কোরবানির ঈদ এবং রেড মিটের একটি বিষয় কিন্তু এটার সাথে জড়িত, এবং সেটি আমাদের যারা যেটি বলছিলাম যে সিস্টেমিক ডিজিজ যাদের আছে তাদের জন্য, বিশেষ করে ব্লাড প্রেশার যাদের, তাদের জন্য কিন্তু খুব হেলদি কিছু না। তো তাদের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে? তারা কি পুরোপুরি বন্ধ করে দেবেন? তাদেরও তো ইচ্ছা হবে নিশ্চয়ই সময় খেতে। আনন্দটা তো উপভোগ করতে হবে, কিন্তু সেটা করতে হলে আমাদের একটু নিজেদেরকে প্রশ্ন রাখতে হবে যে আমি কতটুকু পরিমাণ করলে আমি ভালো থাকতে পারবো, আনন্দটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারবো। তো বিশেষ করে স্বাস্থ্য, যে এইবার যে ঈদটা, সেখানে আমাদের একটা কোরবানির একটা ব্যাপার আছে, কিন্তু সেখানে মাথায় রাখতে হবে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের সাধারণত অ্যালার্জিজনিত একটা রোগের ব্যাপার আছে। উত্তেজক হিসাবে রেড মিট কিন্তু অনেক সময় অনেকের উত্তেজক হিসাবে, হ্যাঁ। সো এই জিনিসটা যাতে তাদের এত পরিমাণ বেশি খেয়ে না ফেলবে যেটা তার শ্বাসকষ্টকে বাড়িয়ে দিবে। তো এই সময় যেটা মনে রাখতে হবে, একটা হচ্ছে যে রোগী যদি আগের থেকে চিকিৎসা যেটা পেয়ে আসতো সেটা সঠিক মাত্রায় সঠিকভাবে নিচ্ছে কিনা, এটা এনশিওর করতে হবে। তারপরে আমরা তো আবার বেড়াতে যাই এই ঈদে আনন্দ উপভোগ করার জন্য, গ্রামের বাড়িতে যাই, তো তখন আমার সাথে করে ওষুধগুলো নেওয়া হলো কিনা সেগুলো কিন্তু মনে রাখতে হবে। যাত্রাপথে ওখানে গিয়ে ওষুধটা আবার অনেক সময় না পাওয়া যেতে পারে। সো এই জিনিসগুলো আগে গুছিয়ে রাখতে হবে। আর ঈদের দিনের বেলায় যেটা মনে রাখতে হবে যে আমাদের যাদের এই ধরনের সমস্যা আছে তাদের আমরা ওই যেটা বললাম সংযত একটা নির্দিষ্ট মাত্রা, ওটাকে ছাড়িয়ে যাব না, উপভোগ করব, সবই খাবো, 1 পিস মাংস খেলাম, আর ওষুধটা যেন সাইড বাই সাইড ঠিক অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। যেটা আপনি বলছিলেন যে যাত্রাপথে একটি সতর্ক থাকা বিষয়টা একটু জানতে চাইবো। অনেকেই যারা আছেন, অনেকের মধ্যে ভমিটিং টেন্ডেন্সি থাকে বা মোশন সিকনেস থাকে, যাত্রাপথে তারা খুব সুখকর কোনো বিষয় আসলে তাদের মধ্যে থাকে না। তো কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে যারা কিনা সুস্থভাবে বাড়ি গিয়ে ঈদটা করতে পারবেন তাদের জন্য? ধন্যবাদ। এই ব্যাপারে আমার যেটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় হয় কি, আমাদের লম্বা জার্নি যেগুলো,
তো অনেক সময় মা বাবা বাচ্চাদেরকেও অনেক পেট ভরে অনেক বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করেন, বা নিজেরাও ভরা পেটে অনেকে অনেক রিচ ফুডও খান। তো এইগুলোর ব্যাপারে একটু সচেতন থাকতে হবে যে পোলাও, বিরিয়ানি এই ধরনের কোনো গুরুপাক খাবারগুলো, এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যাওয়ার বেলায় আগের থেকে যাদের জানা আছে যে বমি হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাদের ওষুধটা সাথে করে নিতে হবে। এবং লম্বা জার্নিতে কখনোই এই ধরনের তেলযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবারগুলো, এবং যাদের সমস্যা আছে তারা আগে থেকেই ওষুধটা, যেমন শ্বাসকষ্টের রোগী একটা ইনহেলার ওটা টেনে নিল, ওষুধটা খেয়ে নিলেন। আর যাত্রাপথে যেখানে সেখানে অনেক সময় লোভনীয় অনেক খাবার কিন্তু দেখা যায়, সেগুলো কিন্তু অসাধু কিছু মানুষও কিন্তু থাকেন এই বিষয়টিকে, সেটাও মাথায় রাখতে হবে যে অনেক সময় দেখা যায় যে অনেক কালার্ড সাবস্ট্যান্সেস, চিপস থাকে বাচ্চাদের, আমরা জানি যে চিপসের মধ্যে একটা ডাই থাকে, সেটা কিন্তু বাচ্চাদের কিন্তু অ্যালার্জি সৃষ্টি করতে পারে। সো এইগুলা পরিহার করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং প্রয়োজন হলে যাওয়ার সময় কিছু বিস্কিট বা এরকম শুকনো খাবার সাথে করে নিয়ে যেতে হবে। পানির ব্যাপারে কি বলবেন? অনেকে এটি মনে করে যে পানিটা আমি রাস্তা থেকেই পাবো কিনতে, এই ব্যাপারেও যেটা আমাদের সচেতন থাকতে হবে, পানিটা সাথে করে, আর কিছু নেই আর না নেই, পানিটা অবশ্যই আমাদের সাথে করে নিতে লাগবে। বিশেষ করে বাচ্চা যদি থাকে তাদের জন্য অবশ্যই ফুটানো পানি বোতলে ভরে নিয়ে যেতে হবে, কারণ রাস্তায় এটা নিশ্চিতভাবে বলা যায় না কোনটা ভালো কোনটা শুদ্ধ পানি, যদিও বলা হয়, তারপরেও আজকাল মিনারেল ওয়াটার অনেক সময় নিরাপদ না। সো আমার মনে হয় যে অবশ্যই মায়েরা বাচ্চা যদি সাথে থাকে, বড়রা বড়দের জন্য তো নিতেই লাগবে, তাদের জন্য অবশ্যই যথেষ্ট পরিমাণে পানিটা নিয়ে যাওয়া সাথে রাখতে হবে। একটা বিষয়, এখনকার যে ওয়েদারটা সেটি কিন্তু খুব অস্থায়ী, কখনো তীব্র গরম, আবার কখনো বৃষ্টি, স্যাঁতস্যাঁতে একটি পরিবেশ। তো এই সময়টাতে আসলে কোন কোন বিষয়গুলো হতে পারে যেটি কিনা যাত্রাপথে বা ঈদের দিন বা তার আশপাশের সময়গুলোতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? জি, এখানে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু জার্নিতে আমাদের খুব খোলামেলা, বিশেষ করে বাচ্চাদের জন্য তো অবশ্যই সুতির কাপড়, খোলামেলা কাপড়, যাতে করে ঘামটা হলে পরে ওটা মুছে হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে, এবং টাওয়েল নিতে হবে, ঘাম হলে মুছিয়ে দিতে হবে। এই জন্য অনেক সময় ঘামটা কিন্তু এটার মধ্যে সল্ট থাকে, এটা কিন্তু অ্যাজমা রোগীদের, বিশেষ করে শ্বাসকষ্ট যাদের আছে তাদের উত্তেজক হিসাবে কাজ করে। সো যখনই বাচ্চা ঘামিয়ে যায় সাথে সাথে একটা রুমাল দিয়ে মুছে দিতে হবে, এবং ঢিলে ঢালা সুতির কাপড় পরতে হবে। সেক্ষেত্রে আমরা এই ঈদের সময় কিন্তু পোশাক নির্বাচনের ক্ষেত্রে একই জিনিস মাথায় রাখতে পারি, জি, সেটাও যাতে করে কটন এবং আরামদায়ক ড্রেসগুলো অবশ্যই। এবং যদিও ঈদটা একটা আনন্দের ব্যাপার, অনেক ঝলমলে পোশাক পছন্দ সবারই দিনের বেলা, কিন্তু কথা হচ্ছে যে তার ভেতরে যাতে একটা কটন কাপড় থাকে, আচ্ছা, এইটা কিন্তু কমফোর্টেবল হতে হবে, অবশ্যই আরামদায়ক হতে হবে, ঢিলে ঢালা হতে হবে, ঘামটা যেন শরীরে না শুকায়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এই সময়গুলোতে দেখতে পাই যে যারা হঠাৎ করে গ্রামের বাড়িতে যাচ্ছেন ঈদ উপলক্ষে, বাচ্চাদের প্রতি হয়তো খুব বেশি সতর্ক হতে পারেন না তারা, এবং সেই ক্ষেত্রে পানিতে ডুবে যাওয়ার একটা বিষয় কিন্তু বা প্রবণতা কিন্তু এই সময়টাতে আমরা প্রায় দেখতে পাই। এবং যেহেতু নদী নালা খাল বিলগুলো ভরে গেছে পানিতে, আসলে তাদের জন্য বা সেসব বাবা মাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। ছোট বাচ্চাদের জন্য তো এমনিতেই ওদের তো অতটা জ্ঞান থাকে না, তো তাদেরকে এই ব্যাপারে একটু আগে থেকেই নলেজটা দিতে হবে, বা ওদের সাথে কাউকে দিতে হবে, একা না ছাড়াই ভালো, কেউ যেন সাথে থাকে সেটা খেয়াল করতে হবে। আর অবশ্যই নিজে বাচ্চাকে গোসল করিয়ে দেওয়া, এই ধরনের দায়িত্বগুলো ছেড়ে দিলে হবে না বাচ্চাকে। যখনই সে যাচ্ছে, দলবল মিলে কোথায় যাচ্ছে একটু খেয়াল রাখলে আমার মনে হয় আনন্দটা পুরোপুরি করা যাবে, বিষাদে ছেয়ে যাবে, ঈদটা নষ্ট হয়ে যাবে। আরেকটু জানতে চাচ্ছিলাম যে শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে এই সময় কিন্তু সেই যেহেতু পানির একটি দূষিত পানি বেড়ে যাওয়ার সময় মানে হয়ে গেছে, কিন্তু এই সময়টাতে যেহেতু নদী নালা খালবিল সব ভরে যাচ্ছে, তো এই সময়ে বিশুদ্ধ পানির অভাবে বাচ্চারা যখন এই দুরারোগ্য ব্যাধিগুলা যেগুলো ডায়রিয়া এবং পরবর্তীতে কমপ্লিকেটেড ডায়রিয়াতেও পরিণত করে, এগুলো থেকে নিজেদেরকে আসলে মুক্ত রাখার কি উপায় রয়েছে এবং প্রতিরোধের কি সমস্যা রয়েছে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও যেটা স্বাস্থ্য সচেতনতা, মায়েদেরও একটা ভূমিকা আছে, ওনারাও বলে দেবেন। আর বাচ্চারা তো যেখানে সেখানে হাত দিয়ে যে ময়লা জিনিসটা মুখে দিয়ে ফেলে, তারপর
পানির কথা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের তো অনেক জায়গায় হয়তো ওরকম কলের পানি বা এরকম টিউবওয়েলও নাই, সেই ক্ষেত্রে অবশ্যই কষ্ট হলেও পানিটা সিদ্ধ করে ফোটানো পানিটা খাওয়ানো উচিত। হ্যাঁ, আর যদি সম্ভব হয়, যদি চাপ কল টিউবওয়েলের পানি পাওয়া যায় তো সেটাও খাওয়ানো যেতে পারে, সেটাও কিন্তু বিশুদ্ধ। সো এই ব্যাপারটা খুবই মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আর যদি কারো ডায়রিয়া হয়েই যায়, তাৎক্ষণিকভাবে তার যেন জল শূন্যতা বা পানির স্বল্পতা না হয় সেটার ব্যবস্থা করতে হবে, এবং সব সময় কিছু খাবার স্যালাইন, রাইস ওয়ারেস সেগুলোর সাথে মজুত করে নিয়ে যেতে হবে, কারণ শুধু পানি খাওয়ালেই তো হবে না। শুধু পানি খাওয়ালে হবে না, মানে সাথে করে লবণটা যে তৈরি করে বাসায় নিতে পারেন, হ্যাঁ, চালের গুঁড়ির স্যালাইন যেটা, অথবা প্যাকেটে পাওয়া যায় সেগুলো বেশি করে সাথে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, আর বয়স্ক যারা রোগী আছেন, যাদের ডায়াবেটিস আছে, তারা আসলে এই যে মিষ্টি জাতীয় খাবার এই সময়টাতে কিন্তু তাদের খাবার ইচ্ছাটা বেড়ে যায়, তাদের ক্ষেত্রে আসলে কি বলবেন? আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একেবারে সব কিছু বন্ধ করে দিলে তো কোনো আনন্দই পরিপূর্ণ হয় না। তো যাদের আছে ডায়াবেটিস, তাদের যেটা করতে হবে যে ওষুধটা নিয়মিত খেতে হবে। তারপর তাদের যে হাঁটা চলা বা স্বাস্থ্য ব্যায়ামের যে বিষয়টা বা হাঁটা চলার যে জিনিসটা, এটাকে বন্ধ রাখলে চলবে না। এটা চলা অবস্থায় নির্দিষ্ট মাত্রায় উনি কিছু খেতে পারবেন, সেমাই একটু খেতে পারবেন। যেহেতু এই সময় তিনি খাচ্ছেন, তাহলে তো তার এক্সারসাইজ বা হাঁটা চলাটা আরেকটু বাড়িয়ে দেওয়া বরং উচিত। অনেকে এটা ভুলে যান যে হাঁটাটা বন্ধ করে দেন। ওগুলো ঠিক রেখে ওষুধটা ঠিকভাবে চললে, হাঁটা চলা যদি ঠিকঠাক মতো চলে, তাহলে একটু একটু সেমাই বা মিষ্টি, একটা মিষ্টি তো কোনো ক্ষতি খুব একটা করবে না। আমরা যাতে কিন্তু পরিমিতি বোধটাকে যাতে ভুলে না যাই। পরিমিতি অবশ্যই বজায় রাখতে হবে, পরিমিতি বোধটা, এবং সেই অনুপাতে কাজ করতে লাগবে। চমৎকারভাবে বুঝিয়ে দিলেন ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই ঈদে কিভাবে আপনাদের নিজেদের স্বাস্থ্যকে সুন্দরভাবে রক্ষা করতে পারবেন, কিছু পরামর্শ আমরা শুনলাম এই বিষয়টি নিয়ে। আশা করছি এই পরামর্শগুলো আপনাদের এই ঈদে বেশ কাজে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো গ্লুটসের ফোর্থ অ্যান্ড লাস্ট এক্সারসাইজ। এটাও আমরা গ্লুটসের আপনার সাইড যে মাসলটা, সেই মাসলটাকে আমরা ডেভেলপ করব। গতকাল আমরা দেখেছিলাম সেই জন্য সাইডের জন্য, কিন্তু এটার সেকেন্ড এক্সারসাইজ অবশ্যই করতে হবে। এটা বলেছিলাম যে মানে এর আগে আমরা দেখেছিলাম 1-2, এটা হচ্ছে 1-2, মানে যেটা গ্লুটসের সামনের পোর্শনটা বানানোর জন্য যেমন দুইটা এক্সারসাইজ একটার সাথে একটা লিঙ্ক আপ, এটারও একটা এক্সারসাইজের সাথে একটা লিঙ্ক আপ। এই জন্য সাইড গ্লুটসের জন্য আমরা গতকাল যে এক্সারসাইজ দেখেছিলাম সেটা যদি আপনি করেন, তাহলে এক্সারসাইজটা আপনাকে অবশ্যই করতে হবে, তাহলে গ্লুটসের স্টিফনেস আপনি সবসময় ফিল করবেন। এখন দেখুন যে সাইড গ্লুটসের এক্সারসাইজটা কীভাবে আমরা করব। ওকে, এটা আপনি রাখবেন থায়ের সাইডে। ওকে, গো আপ, ইয়েস, ওকে। খেয়াল করবেন এটা যখন উঠাচ্ছে, দিস ইজ দ্য কন্ট্রাকশন, this is the stretching. Go up, okay, contraction and stretching. পুরো জিনিসটা ফিল করবেন গ্লুটস, এবং গ্লুটসের সাথে যে গ্লুটসটাকে খোলার জন্য আপনি ইউজ করবেন হচ্ছে আপনার লোয়ার ব্যাক, নট দ্য হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং যদি অর্ডার ইউজ করেন, আপনি হ্যামস্ট্রিং ইনজুরি হবে, আপনার নিতে একটা হবে, ইনজুরি হবে, এবং আপনার শোল্ডার জয়েন্টটা একদিকে কিন্তু অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় লোয়ার ব্যাক দিয়ে করবেন। যত ফ্লেক্সিবিলিটিকে আপনাকে অ্যাকসেপ্ট করছে অতটুকু আপনি নেবেন, এর বেশি না। কোনো রকম রকিং মোশন ইউজ করবেন না। রকিং মোশন ইউজ করলে আপনি স্পাইনাল কর্ডে একটা পেন ফিল করবেন, পেন ফিল করবেন। ওকে, গ্লুটসের এক্সারসাইজটা হচ্ছে সবচেয়ে নেগলেক্টেড এক্সারসাইজ যে কোনো জিমে, যে কোনো ওয়েট ট্রেনিংয়ে, যে কোনো ফিটনেস রেজিমেনে। কিন্তু আমি বলবো যে গ্লুটসের এক্সারসাইজ যদি আপনি ইনভলভ না করেন, তাহলে যে পরিমাণ বেনিফিট আপনি চাচ্ছেন এক্সারসাইজ থেকে, যে পরিমাণ ভিজিবিলিটি আপনি চাচ্ছেন, যে মানে অ্যাস্থেটিক পারপাস আপনি ফিল আপ হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে একটা লোক অনেক এক্সারসাইজ করছে, ও অনেক মাসাল আছে, অর্থাৎ একটা মহিলা মানে জিমে যাচ্ছে, সে অনেক ওয়েট করেছে, লুজ করেছে, কিন্তু যে পরিমাণ অ্যাস্থেটিক লুক, যে পরিমাণ লুক মানে আপনার দরকার ছিল এত এক্সারসাইজ করার পরে, সেই লুকটা আসছে না। রিজন ইজ তারা কেউই গ্লুটসের এক্সারসাইজ মানে হিপসের এক্সারসাইজটা করছে না। আমি বলবো অলওয়েজ প্রায়োরিটি দিবেন হিপসের এক্সারসাইজটা। অনেকের থাকে জেনেটিক্যালি হিপসের বিল্ড আপ থাকে, স্ট্রং থাকে, তাদের উপরে প্রায়োরিটি না দিলেও চলে, কিন্তু ফোকাস করবেন যাতে এটা কোনোভাবে নষ্ট না হয়। আর যাদের নেই, যাদের সমস্যা আছে, তারা অবশ্যই হিপসের এক্সারসাইজটা ইনভলভ করবেন। আমি বলবো অ্যাটলিস্ট যে কোনো প্রোগ্রামের সাথে উইকলি টুয়াইস আপনি হিপসের এক্সারসাইজটা ইনভলভ করাবেন।
দর্শক, দই আমাদের সবার অত্যন্ত পছন্দের একটি খাবার। দইয়ে রয়েছে নানান পুষ্টি গুণাগুণ। কি কি পুষ্টিগুণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। দই হচ্ছে খুব জনপ্রিয় একটি ফার্মেন্টেড মিল প্রোডাক্ট। দইকে আমরা সাধারণত আমাদের মেইন মিলের সাথে ডেজার্ট হিসেবে অথবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আমরা খেয়ে থাকি। দই যে শুধুমাত্র আমাদের হজমে সহায়তা করে তা নয়, এটি আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা, হাড়ের সমস্যা এবং ছত্রাকের সংক্রমণজনিত বিভিন্ন সমস্যা দূর করতেও কিন্তু দই অনেক উপকারী একটি খাবার। দই হচ্ছে প্রোটিনের উৎকৃষ্ট একটি উৎস। এটিকে চাইলে আমরা লো ফ্যাট অথবা ফ্যাট ফ্রি করেও কিন্তু খেতে পারি। দইয়ের মধ্যে ল্যাকটোজ নামে খুব সামান্য পরিমাণে একটি ন্যাচারাল মিল্ক সুগার থাকে, তবে বাড়তি চিনি যোগ করেও কিন্তু এর ক্যালোরি পরিমাণ বাড়ানো যেতে পারে। তবে এই ধরনের মিষ্টি দই ছোট বাচ্চা অথবা যারা ওজন বৃদ্ধি করতে চায় তাদের জন্য এই মিষ্টি দই অনেক বেশি উপকারী। তবে যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়াবেটিক পেশেন্ট অথবা যারা ওজন কমাতে চায় তারা অবশ্যই টক দই অথবা কম মিষ্টির দই তাদেরকে খেতে হবে। দই যেহেতু একটি ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্ট, এতে একটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে। এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে সহায়তা করে, আমাদের কোলেস্টেরলকে কমায় এবং আমাদের দেহে যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে সেগুলোকে শোষণে সহায়তা করে থাকে। এছাড়াও অ্যান্টিবায়োটিকের কারণে যে ডায়রিয়া হয়ে থাকে, এই দই এই ধরনের ডায়রিয়াকে প্রতিরোধ করতে খুব ভালোভাবেই সহায়তা করে। যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তাদের এই প্রবলেমের জন্য দইটা প্রায় প্রতিদিনই কিন্তু অথবা যখন সমস্যা হয় তখন চাইলে কিন্তু খেতে পারে। যারা আইবিএসের পেশেন্ট অথবা ইরিটেবল বাউল সিনড্রোম যাদের রয়েছে অথবা ল্যাকটোজ ইনটলারেন্স যাদের রয়েছে তারা যদি দই খায় তাদের খুব সহজেই কিন্তু ল্যাকটোজের ডাইজেশন হতে পারে। অস্টিওপোরোসিস অথবা হাড়ের বিভিন্ন ক্ষয়রোগজনিত বিভিন্ন সমস্যা দূরকরণের ক্ষেত্রে দই খুব ভালো একটি পথ্য, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়াও যাদের খুব অস্বাভাবিক হাই ব্লাড প্রেশার রয়েছে অথবা যাদেরকে হাইপারটেনশন পেশেন্ট বলে থাকে তারাও কিন্তু চাইলে দই খেতে পারে, কেননা দই তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে এবং এরা চাইলে প্রতিদিনই কিন্তু 1 কাপ করে টক দই অথবা কম মিষ্টির দই খেতে পারে। যারা দীর্ঘদিন যাবত জন্ডিসের সমস্যায় ভুগছেন অথবা যারা হেপাটাইটিসের পেশেন্ট তাদের জন্য কিন্তু দই খুব ভালো একটি খাবার। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা কিন্তু মিল্কের পরিবর্তে যদি দই খেতে পারেন এই ঘুমের সমস্যা কিন্তু তাদের দূর হতে পারে। সুতরাং একজন সুস্থ মানুষ হিসেবে আমাদের প্রতিদিনই 1 কাপ করে দই খাওয়া উচিত, যা থেকে আমরা প্রতিদিনের ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। পেশাগত কাজকর্মে আপনাকে তেমন শারীরিক পরিশ্রম করতে নাও হতে পারে, তাই রোজ খালি হাতে কিছুটা ব্যায়াম করুন অথবা 1 ঘন্টা জোরে হাঁটুন। তাছাড়া বাগানে কাজ করা, জগিং, সাঁতার কাটা এসবও করতে পারেন। এতে শরীর ও মন ফুরফুরে থাকে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। টিউমার তো আমরা জানি 2 ধরনের, একটা বিনাইন টিউমার যেটা আসলে কম ক্ষতিকর, মানে মন্দের ভালো, যেটা অনেক দিনের হিস্ট্রি থাকে। পেশেন্টরা ধরেন কমপ্লেইন করে যে আমার 5-7 বছর 10 বছর ধরে চোয়ালটা ফুলে আছে, মানে গ্র্যাজুয়ালি ওটা আস্তে আস্তে ধীরে ধীরে ওই মানে ফুলাটা বাড়তে থাকে। এই একটা টিউমার যেটাকে আমরা বিনাইন টিউমার বলে থাকি। আর কিছু আছে যেগুলো ম্যালিগনেন্ট টিউমার, ওগুলো হচ্ছে খুবই ভয়ের, যেটা শর্ট হিস্ট্রি থাকে। ইভেন মানে পেশেন্টের নোটিশ করার আগেই হয়তো মানে খুব খারাপ দিকে চলে যায়, যেটা অনেক ধরনের টিউমার মুখে বা মুখের আশেপাশে স্ট্রাকচারে হতে পারে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।